দেশে স্মরণা অতীতকালের ভয়াবহ বন্যায় সকল নিহতদের প্রতি আত্মার মাগফিরাত কামনা করছি এবং বন্যা দুর্গত এলাকায় যে চরম বিপাকে মানুষ জীবনযাপন করছে তাদের সাহায্য সহযোগিতায় স্বেচ্ছাসেবক সংগঠন এবং বিভিন্ন প্রশাসনের লোকজন এগিয়ে যাচ্ছে। সুপ্রিয় দর্শক, বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ায় আত্মমানবতার সেবায় এগিয়ে আসি। 16 বাংলা টিভির সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আমাদের স্টুডিওতে আজকে আমরা তিনজন অতিথিকে আলোচনায় এনেছি। তারা এই যে ভয়াবহ বন্যার কি অবস্থা এবং এই বন্যায় আমাদের কি করণীয় সে বিষয়ে আলোচনা করবে। আমি স্টুডিওতে প্রথমেই পরিচয় করে দিচ্ছি যারা হারুনুর রশিদ, সম্পাদক, প্রকাশক এবং 16 বাংলা টিভির মালিক। এর মধ্যে যিনি আছেন নাসির উদ্দিন মোল্লা, মানবাধিকার সংগঠক ও বাংলাদেশ তথ্য মানবাধিকার ফাউন্ডেশন সাধারণ সম্পাদক, চট্টগ্রাম জেলা। এবং আমাদের মাঝে আরো একজন অতিথি উপস্থিত আছেন, মোহাম্মদ KM জামাল হোসেন, সংগঠক ও সমাজকর্মী, সভাপতি, বরিশাল বিভাগীয় সমিতি, ইপিজেড পতেঙ্গ অঞ্চল। প্রথমেই আমি আমাদের অতিথি জনাব KM জামাল হোসেনের কাছে জানতে চাইব, এই যে বন্যা পরিস্থিতি ভয়াবহভাবে চলছে, সেখানে ত্রাণ সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন রকম ত্রাণ দেয়া হচ্ছে এবং সেখানে ত্রাণ পৌঁছানো হচ্ছে। আমরা জানি বন্যার কিছুটা উন্নতি হয়েছে, আবার বৃষ্টি হলে বন্যাটার আকারটা আরো বেশি আকার ধারণ করে ওই এলাকার মানুষ দুর্বিষহ জীবন যাপন করছে, সেই এলাকায় ত্রাণ পৌঁছাচ্ছে। এই ত্রাণের পাশাপাশি বন্যা দুর্গত এলাকায় আর কি প্রয়োজন বলে আপনি মনে করছেন? ধন্যবাদ জনাব আমিন হক শাহিন সাহেব। ধন্যবাদ জানাচ্ছি 16 বাংলা টিভিকে আজকের এই আলোচনায় আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। তো প্রথমেই আমি মহান রবের কাছে শুকরিয়া আদায় করছি এবং বন্যা দুর্গত এলাকার মানুষের কল্যাণ কামনা করছি। আসলে বিষয়টি এরকম যে আমাদের বাংলাদেশটি একটি আসলেই যে আজকে হঠাৎ করে নতুন বন্যা এসছে এরকম না, অতীতেও অনেক বড় বড় বন্যা, এর থেকেও বড় বড় বন্যা এসছে। আমরা সেই বন্যাগুলি সুন্দরভাবে মোকাবেলা করেছি এবং বন্যা পীড়িত মানুষের সাহায্যে সহযোগিতায় আমরা এগিয়ে গিয়েছি। তো এই যে রিসেন্টলি যে বন্যাটি এখন চলমান, এই বন্যার বর্তমান যে প্রেক্ষাপট, আসলে আমরা বাংলাদেশের প্রত্যেক অঞ্চল থেকেই প্রত্যেক শ্রেণী পেশার মানুষ এই বন্যার্তদের সাহায্যে সহযোগিতা এগিয়ে আসছে। কিন্তু দুঃখজনক হলো এই যে এখানে অনেকেই যাচ্ছে যারা আসলে অভিজ্ঞ না, অনভিজ্ঞ। তো এই প্রত্যন্ত অঞ্চলে তারা যেতে যেয়ে দেখা যাচ্ছে যে অনেক রকম সমস্যার সম্মুখীন হচ্ছেন, কেউ আহত হচ্ছেন, কেউ দুর্ঘটনায় পতিত হচ্ছেন। তো সেক্ষেত্রে এইভাবে বিক্ষিপ্তভাবে না দিয়ে, যেমন আমাদের দেশের বর্তমান যে সরকার আছেন, মাননীয় প্রধান উপদেষ্টার একটি ত্রাণ ও কল্যাণ তহবিলের করা হয়েছে, ত্রাণ তহবিল করা হয়েছে। সাথে সাথে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ, বিজিবি সবাই সেখানে নির্লজভাবে কাজ করছে এবং সাথে সাথে ফায়ার সার্ভিস আছে, পুলিশ বাহিনী আছে। তো এখন আমি একটা জিনিস বলতে চাই আপনার এই টিভির মাধ্যমে, যে আমরা যারা আসলে ত্রাণ দেওয়ার জন্য উদ্গ্রীব, তারা আমরা যদি দুইটা ভাবে ত্রাণটা দেই তাহলে প্রত্যন্ত অঞ্চলে ত্রাণটা পৌঁছাবে। যেমন ধরেন আমরা যদি সেনাবাহিনীর মাধ্যমে দেই কিংবা আমরা স্ব জেলার জেলা প্রশাসকের কার্যালয় দেই, তাহলে জেলা প্রশাসক জানেন যে তার জেলার ভিতরে কোন কোন এরিয়া বেশি এফেক্টেড, কোন কোন জায়গায় যাওয়াটা কঠিন। সে ওই জেলা প্রশাসকের অধীনেই ওই এরিয়াগুলোতে সে সুন্দরভাবে কাজটা করতে পারবেন। ধন্যবাদ সবাই ধন্যবাদ KM জামাল হোসেন আপনার গঠনমূলক আলোচনার জন্য। আমরা জনাব মোহাম্মদ নাসির উদ্দিন মোল্লা, মানবাধিকার সংগঠক, ওনার কাছে আমরা যাব। আপনি ইতিমধ্যে এই দুর্গত এলাকায় গিয়েছেন এবং বন্যার্তদের আপনি দুঃখ দুর্দশা দেখেছেন, তাদের মাঝে আপনারা ত্রাণও বিতরণ করেছেন। তো আপনাদের কার্যক্রমটা কেমন ছিল এবং সেখানে চিত্রটা কেমন ছিল? ধন্যবাদ আজকে 16 বাংলা টিভিকে এবং আপনাকে আমি এবং আপনার এই 16 বাংলা টিভির যে চেয়ারম্যান আছেন তাকে আসলে অভিনন্দন জানাইলে হবে না। আমি আন্তরিকভাবে দুঃখিত এই জন্য যে এখন এই পরিস্থিতির ভিতরে, এই বন্যা মোকাবিলার ভিতরে
আসলে এখন অভিনন্দন জানাবার মতো সময় হচ্ছে না আমাদের কাছে। ধন্যবাদ আপনি যে প্রশ্ন করেছেন। আমি আসলে গত 23 তারিখে আমি ফেনীর উদ্দেশ্যে রওনা করেছিলাম বন্যা দুর্গত মানুষের মাঝে ত্রাণ নিয়ে এবং শুকনো খাবার এবং রান্না করে খিচুড়ি আমরা নিয়ে রওনা করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমরা ওখানে পৌঁছাইতে পারি নাই। কারণ ফেনী মিরাসরের পরে লাল পোলের পরে আর যাওয়া সম্ভব হচ্ছে না, কারণ বাঁধ ভেঙে গিয়েছে না। ওখানে লাল পোল ভেঙে যাওয়ার পরে ওখানে গাড়ি চলাচল বন্ধ, যাতায়াত হাজার হাজার গাড়ি ঢাকা চট্টগ্রাম রোডে টোটালি কোনো গাড়ি চলাচল করতে পারতেছে না। তো আমরা শুকনো খাবার কিছু মানুষের ভিতরে বিতরণ করেছিলাম, বাকি আমরা যে রান্না করা খাবারগুলো নিয়ে গেছিলাম ওগুলো বিতরণ করতে পারি না, ওগুলো আমরা ফেলে দিতে বাধ্য হয়েছি। তারপরের দিন আবারও শুনলাম যে আমরা ফটিকছড়িতে যখন মানুষ আক্রান্ত দুর্গত এলাকায় বন্যা কবলিত মানুষ, তখন তাদের উদ্দেশ্যে আবারও আমরা রওনা করলাম। 1000 পরিবার শুকনো খাবার এবং 1000 পরিবারের রান্না করা খাবার নিয়ে আমরা একবারে লাস্ট সীমানায়, আপনার ফটিকছড়ি লাস্ট সীমানায় সুন্দরগঞ্জ, তারপরে আপনার বিভিন্ন এলাকা, আমি আসলে অতগুলো আমি খেয়াল করি নাই, আমরা গিয়েছিলাম। কিন্তু মানুষের যে হাজারি, মানুষের যে কষ্ট, মানুষ ঘরের থেকে বেরোইতে পারতেছে না, ছাদের উপরে 2 দিন 3 দিন ধরে আটকে আছে কিন্তু পানির কারণে। কিন্তু মানুষ আসলে ওখান থেকে উদ্ধার করার মতো পরিস্থিতি আমি খুব কমই দেখেছি, কারণ ওখানে নৌকা যাতায়াত খুব কম ছিল। বোট, এই যে বোটগুলো আছে, অনেক বোট গিয়েছে, আমরা দেখলাম যে গিয়েছে, কিন্তু পরে গিয়েছে, কিন্তু তার আগে তারা 2-3 দিন আগে থেকে ওখানে ওরা আটকে আছে। তারা শুকনো খাবারও পায়নি এবং তারা কোনো রান্না করা খাবারও পায়নি। তারা ওখানে খুবই কষ্টে জীবনযাপন করছে, যা আসলে না দেখলে আপনি বিশ্বাস করবেন না। ধন্যবাদ নাসিরউদ্দিন মোল্লা। আমরা একটু আলোচনা শুনবো জনাব হারুনুর রশিদের মুখ থেকে, যে 29শে এপ্রিল প্রলয়নকারী ঘূর্ণিঝড় হয়েছিল চট্টগ্রামে। সেই যে স্মরণকালের আর একটা ভয়াবহ ঘূর্ণিঝড়, সেটা সম্পর্কে আপনার ধারণা আছে, এবং আজকের যে বন্যার প্রেক্ষাপট এ বিষয়ে একটু আপনার কাছ থেকে জানতে চাই। ধন্যবাদ আমিনুল হক শাহীন সাহেব। আমি সর্বপ্রথমে যে বাংলাদেশের আমরা নতুন বাংলাদেশ হিসাবে আজকে আমরা কথা বলতে পারছি বা কথা বলার জন্য আজকে আমরা একত্রিত হয়েছি, আপনাকে ধন্যবাদ, 16 বাংলা টিভিকে ধন্যবাদ। এবং যে এই বাংলাদেশ, নতুন বাংলাদেশ পেতে গিয়ে আমরা যাদেরকে হারিয়েছি, যত মানুষকে আমরা হারিয়েছি বিভিন্নভাবে, বিভিন্ন সংস্থা, শিক্ষার্থী সহ, এবং সকলের আত্মার রুহের মাগফিরাত কামনা করছি আমি, এবং সকলকে যেন আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউস নসিব করুন। এবং তার মাঝে একটি নতুন সরকার গঠছেন, একটি ঘটনা ঘটছে, অনেকগুলো ঘটনা আমি সংক্ষেপে আপনাকে বলতে চাচ্ছি, মানে বাড়াচ্ছি না কথা। তো একটি নতুন সরকার যখন বসছে দেশে, বাংলাদেশে, তারই মুহূর্তে পরপর একের পর এক ঘটনা ঘটছে, যে ঘটনাগুলো আমাদেরকে সব মোকাবেলা করতে হচ্ছে। এত সিরিয়াস আমাদের দেশ, আমরা কিন্তু প্রস্তুত ছিলাম না। আমাদের দেশ কিন্তু, দেশের সমস্ত বাহিনী কিন্তু এই ধরনের মোকাবেলার জন্য প্রস্তুত ছিল না। এই ধরনের যে পরিস্থিতিতে আমরা পড়ব, হঠাৎ করে এই ভারতের বাঁধ পানি ছেড়ে দেওয়ার কারণে রাত্রের মধ্যে আপনার 2-2.5-3 ঘন্টার মধ্যে পুরো এলাকা প্লাবিত হয়ে গেছে। এবং এমন ভাবে পানির স্রোত গুলা আসছে যে কে কোন ঘরে আছে, কোন রুমে ছেলে, কোন রুমে মেয়ে, কোন রুমে আমার বাবা, কোন রুমে আমার মা, আমি তাও বুঝতে পারতেছি না। পানির স্রোতের সাথে পুরো ঘর সহকি ভাসিয়ে নিয়ে যাচ্ছে। হঠাৎ আতঙ্কের মাঝে আপনি কাকে খুঁজবেন, কাকে ফোন দিবেন, কি মোবাইল ধরবেন, না বাচ্চা ধরবেন, না বাপকে ধরবেন, না মাকে ধরবেন, না ঘর ধরবেন, না কি ধরবেন, মানে দিশেহারা জনগণ। মানে এটা এমন একটা ঘটনা ঘটছে, আমি যা দেখছি, মানে একটা হঠাৎ করে কোনো স্থানে, মানে হাজার হাজার লাখ লাখ মানুষ বসবাস করছেন, সেইখানে হঠাৎ করে একটা বোম যেমন পড়ে, কোথাও থেকে একটা উড়ে আসা, একটা উদাহরণ দিচ্ছি আমি, বোম যেমনটা পড়ে আতঙ্ক ঠিক বোমের মতো হয়ে গেছে। সেটা ঠিক আছে, কিন্তু 29-এ আমি আপনাকে সেটা নিয়ে যাচ্ছি। তো এই আমার ভাই যে কথা বলছেন, এর কারণে আসলে মানুষ যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা নিরাপদ স্থানে কিন্তু যাওয়ার কোনো সুযোগ স্কোপ পান নাই। আরেকটা হচ্ছে, আমার ভাই যে বলছে সালের উপর মানুষ দাঁড়িয়ে আছেন, ত্রাণ পৌঁছাতে পারেন নাই, তারও আমি একটা ব্যাখ্যা দিই। সোশ্যাল মিডিয়া আমরা দেখছি, প্রতিনিয়ত আমরা এগুলো দেখে আসতেছি। ওখানে হইল কি, ঢাকা সিটাং তার মাঝে মাঝে কিন্তু কয়েক কিলোমিটার রাস্তা কিন্তু গাড়ি ব্লক, কিন্তু ওই মুহূর্তে পানি আসার কারণে
গাড়ি এদিকেও চট্টগ্রামে প্রবেশ করতে পারছে না এবং ঢাকার গাড়ি ওদিকে যেতে পারছে না, না পারার কারণে এদিকে 210 কিলোমিটার গাড়ি রাস্তা ব্লক হয়ে গেছে। ব্লক হয়ে যাওয়ার কারণে আর ত্রাণ যারা নিচ্ছে গাড়িগুলো তো স্টিল ওখানে দাঁড়িয়ে আছে এবং বিভিন্ন পরবর্তী ত্রাণ যারা নিচ্ছেন তারা কিন্তু শুধু রাস্তার আশপাশে যাদেরকে পাচ্ছেন তাদেরকে দিচ্ছেন, ইভেন আপনার গ্রামে ভিতরের দিকে যাওয়ার মানে দুর্গত এলাকা, যেটা দুর্গম এলাকা, ওইখানে পৌঁছানো সম্ভব হচ্ছে না। এই কারণে আপনার সপ্ত সাগরের মতো সমান, এখন কোন দিকে গর্ত, কোন দিকে নদ, কোন দিকে নালা, ও কি ডুবে যাবে না কি করবে, যার কারণে ওরা কাছে যেদিকে পেয়েছে রাস্তার আশপাশ তাদেরকে দিয়েছে। আর আমাদের বাংলাদেশ সেনাবাহিনী গর্ব এবং প্রশাসনের সকলকে আমি ধন্যবাদ জানাই এবং এই আরো ওনারা দেখিয়ে দিলেন যে আরো দুর্যোগ মুহূর্তে কিন্তু আমাদের বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশ, আর্মি, র্যাব, বিজিবি সহ সকল কিন্তু আসলে ঝাঁপিয়ে পড়ছেন। এবং সেনাবাহিনীকে আমি এমন অবস্থা দেখছি, শিশু বাচ্চা হতে আপনার 28 দিনের মা গর্ভবতী তাদেরকে বিমান করে উঠে নিয়ে যাচ্ছে, হেলিকপ্টার করে নিয়ে যাচ্ছে নিরাপদ স্থানে নিয়ে যাচ্ছে। আপনার এই কথার মাধ্যমে প্রমাণ হচ্ছে যে 1991 সালে প্রলয়ঙ্কারী যে ঘূর্ণিঝড়টা হয়েছিল সেই ঘটনাটাও কিন্তু আজকের এই বন্যাটাকে হার মানায়। কিন্তু 1911 তার মাঝে আমি কথাটা শেষ করি আপনাকে যে সেনাবাহিনী এবং সর্ববাহিনী যেখানে মানুষ যেতে পারছে না ত্রাণ নিয়ে এবং জনসাধারণের উদ্ধার করার কাজে, সেখানে কিন্তু হেলিকপ্টার এবং ওরা আন্তরিকভাবে চেষ্টা করছে, কিন্তু এটার কোনো বিকল্প নাই, আপনি কোনোভাবে এড়িয়ে ওদেরকে ধন্যবাদ। আর আমি একটা কথা বলি যে 1911 29 এপ্রিল যে ঘূর্ণিঝড়টা হয়েছে ওইটা তো আপনাকে বলে আসছে সিগন্যাল 1 নম্বর, 2 নম্বর, 8 নম্বর, 10 নম্বর সিগন্যাল আপনাকে কি সতর্কবার্তা দিয়ে আসছে, কিন্তু এটা তো কোনো সতর্কবার্তা দিয়ে আসে নাই, এটা হঠাৎ আপনাকে ভারত আপনাকে কি আমাদের ধন্যবাদ। আমরা জনাব কেএম জামাল হোসেনের কাছে আবার ফিরে আসবো। আমরা আসলে বন্যা পরিস্থিতি নিয়ে আলোচকদের কাছ থেকে অনেক কথাই শুনেছি। মূল বিষয়টা হলো এখন দুর্গত এলাকায় আসলে আমাদের সেবা পৌঁছানো প্রয়োজন। বন্যা পরবর্তী এলাকায় একটা সমস্যা থাকে, বিশেষ করে 6টি জেলায় এখন বন্যা হচ্ছে। তো এই যে দুর্গত এলাকা, এখানে ত্রাণের পাশাপাশি আর কি কি বিষয়ে সমস্যা আছে এবং আপনার কাছে এই ধরনের কোনো তথ্য আছে কিনা যে এখানে আসলে কি কি সহায়তা আরো প্রদান করা প্রয়োজন? যে আসলে এই যে বন্যা পরবর্তী যে বিষয়গুলি, এখানে মূলত বন্যার পরে যখন পানিটা নেমে যাবে, সরে যাবে, তখন দেখা যাবে যে ওখানে আপনার পানিবাহিত কিছু রোগ আক্রান্ত হবে মানুষ। তো সেক্ষেত্রে এখন ডায়রিয়া বা এই জাতীয় কাশি, নিউমোনিয়া এগুলো দেখা দিবে। সেক্ষেত্রে এখন যারা ত্রাণ দেওয়ার জন্য উদ্গ্রীব, আমি তাদেরকে অনুরোধ করব তারা যেন মেডিসিনের ব্যবস্থা করেন এবং সেখানে মেডিকেল টিম। যদিও এই মুহূর্তে আমি আপনার একটা তথ্য দেই, আসলে বাংলাদেশে টোটাল এই যে বন্যাটা, এই বন্যায় 11টি জেলা আক্রান্ত হয়েছে। তো 73টি উপজেলা আছে। তো এর ভিতরে সরকার যথেষ্ট অগ্রণী ভূমিকা পালন করছে এবং অনেকগুলা পদক্ষেপ তারা নিয়েছেন এবং এই মুহূর্তে 748টি মেডিকেল টিম অলরেডি বন্যা দুর্গত এলাকায় কাজ করতেছে। তো এখন আমি যেটা মনে করি যে এই আসলে হয়তো আগামী 2-1 দিনের মধ্যে পানি সরে যাবে। তো পানি সরে গেলে এই পানিবাহিত রোগগুলিতে মানুষ আক্রান্ত হবে। সেক্ষেত্রে ওষুধ, স্যালাইন এবং শিশুদের জন্য কিছু ন্যাপকিনের ব্যবস্থা করা এবং মেডিকেল টিমগুলোকে আরো সক্রিয় করা, আরো কিছু মেডিকেল টিম পৌঁছানো প্রয়োজন। তাহলে এটা খুব দ্রুত ইয়ে করা যাবে। তবে আরেকটা জিনিস আপনাকে একটু বলি, যেটা আমার হারুন ভাই বললেন যে 91 বন্যাটা আসলে এই বন্যার থেকেও ভয়াবহ ছিল, কিন্তু তখনকার প্রেক্ষাপট আর এখনকার প্রেক্ষাপট অনেকটা পার্থক্য। তো যেমন 91তে পানিটা আসছে ধুম করে এসে আবার সরে গেছে, কিন্তু আজকের এই যে প্রেক্ষাপট, এখানে পানিটা আটকে আছে। বা 2007 সালে যে সিডর হয়েছিল, তখন পানিটা আসছে খুব তড়িৎ গতিতে, পানি আসছে আবার তড়িৎ গতিতে সরে গেছে, কিন্তু এইবারই পানিটা সরতেছে না, যার কারণে মানুষ বেশি কষ্টে পড়ে গেছে এবং সমস্যার সম্মুখীন হচ্ছে। আচ্ছা, ধন্যবাদ। আমরা নাসিরউদ্দিন মোল্লার কাছে আরেকটু আমরা জানতে চাইবো, আপনি যে দুর্গত এলাকায় গেলেন এবং দেখলেন, সবচেয়ে বড় বিষয়টা ত্রাণও হাজার হাজার ত্রাণ পৌঁছাচ্ছে, সেখানে ত্রাণগুলো সঠিকভাবে পৌঁছাচ্ছে কিনা বা যারা দুর্গত মানুষ তাদের হাতে পৌঁছাচ্ছে কিনা? না, আসলে বিষয়টা খুবই জরুরি যে একটা সুন্দর কথা বলছেন আপনি। যেই ত্রাণ যাচ্ছে
ট্রাকে ট্রাকে ত্রাণ যাচ্ছে, কিন্তু আসলে দুর্গত এলাকায় ত্রাণ পৌঁছাচ্ছে না। কারণ ওখানে যে কারণে আমি আপনাকে আগেও বলেছি, ওখানে যেতে হলে আপনার ভোট দরকার। ওই এলাকায় আসলে ওই ভোটের কোনো পরিস্থিতি নাই। মানে ভোট নিবে যে অনেকে ট্রাক করে ভোট নেওয়ার চেষ্টা করছে, কিন্তু ওখানে দেখা গেল যে আবার ওখানে ক্রাইম লাগে, ওই ভোট নামাইতে ক্রাইম লাগে, এই ক্রাইম ওখানে নাই। তাহলে এই ভোটগুলো আবার রিটার্ন ফেরত আসতেছে। এখন এই মানুষগুলা, এই যে ছাদের উপরে যে মানুষগুলা বসে আছে, মানুষগুলো ওখানে কান্না করতেছে আর ক্ষুধার জ্বালায় চিল্লাচ্ছে, ওদেরকে উদ্ধার করার মতো কোনো পরিস্থিতি নাই। আমরা গিয়েছিলাম, অনেক চেষ্টা করেছিলাম, তবে আমরা মনে হয় 130 জনের মতো উদ্ধার করেছিলাম। আমি 5টা বাড়ির থেকে উদ্ধার করার পরে আমরা নিজেরাই ক্লান্ত হয়ে গেছি, আর পারি না। লাস্টে দিয়ে সেনাবাহিনী কর্মকর্তা যারা ছিল তাদেরকে আমরা বিশেষ করে অনুরোধ করে বলেছিলাম যে ভাই বিষয়টা একটু গুরুত্ব সহকারে দেখার জন্য। তারপরে তারা আবার ভোট নেওয়ার চেষ্টা করতেছে এবং দুর্গত মানুষদেরকে উদ্ধার করার চেষ্টা করতেছে। আমি দেশবাসীর উদ্দেশ্যে বলবো যে আপনারা যদি ওখানে ত্রাণ নিয়ে যেতে চান, তাহলে আপনারা কোনো সেনাবাহিনী, কোনো আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে ত্রাণটা পৌঁছান, এবং আপনারা এইভাবে আজে বাজে এখানে সেখানে ত্রাণ না দিয়ে জায়গা মতো ত্রাণ পৌঁছান। অনেক দেখা যায় কি জানেন, অনেক সংগঠন থেকে বা বিভিন্ন ফান্ড থেকে ত্রাণ নিয়ে যাচ্ছে, ওখানে ত্রাণ নেওয়ার পরে ওই অসহায় মানুষদেরকে যা পারছে দিছে, বাদ বাকিগুলো আমি নিজের চোখে দেখা অনেক সময় এগুলো কি করবে, এগুলো আবার তো মানুষগুলা, তো অসহায় মানুষগুলা, ভুক্তভোগী, বন্যা কবলিত মানুষগুলা ওইভাবেই রয়ে গেছে। ধন্যবাদ। এখনো আমি যতটুকু জেনেছি, আমি আরেকটু সময় নিচ্ছি, এখনো ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুরে আমার কাছে ইতিপূর্বে মনে হয় 20 থেকে 25টা ফোন আসছে যে অনেক মানুষ নিখোঁজ রয়েছে। তারা কোথায় রয়েছে, কোন আশ্রয় কেন্দ্রে রয়েছে, সেনাবাহিনী, নৌবাহিনী এবং স্বেচ্ছাসেবী সংগঠন যতগুলো আছে, অনেক সংগঠনের সাথে আমি যোগাযোগ করেছি, তারা বলতেছে তারা কোথায় আছে আমরা হদিস এখনো পাচ্ছি। বন্যা পরিস্থিতিতে এখনো ভালো হয়নি, যার ফলশ্রুতিতে এই তথ্যটা এখন পাওয়া যাচ্ছে। নিজের বাড়ি ঘরই মানুষ নিশ্চিহ্ন হয়ে গেছে, সেটা আইডেন্টিফাই করতে পারছে না। ধন্যবাদ। আমরা শেষ মুহূর্তে কথা বলবো হারুন ভাইয়ের সাথে। হারুন ভাই, আমরা একটা বিষয় জানতে চাইবো, সেটা হলো যে এই যে বন্যা গেল, এক একটা দুর্যোগ যাচ্ছে, এই দুর্যোগ থেকে বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারবে কিনা? আমি মনে করি যে, ধন্যবাদ আপনাকে, যে একটার পর একটা বাংলাদেশে যে ধরনের একটা ঘটনাগুলো ঘটতেছে, যা আলোচিত ঘটনা, যা আমাদেরকে আসলে আঘাত করে, প্রত্যেকটি মানুষকে, একজন সাধারণ মানুষ হিসেবে একজন শিশু এবং শ্রমজীবী প্রত্যেকটা মানুষকে আঘাত করতেছে, যে ধরনের ঘটনাগুলো ঘুরে আসছে এবং ঘটতেছে। তো আমাদের দেশ, যদি আমরা একটি স্থান থেকে আমাদের দেশ ঘুরে আসবে আবার ঘুরে দাঁড়াবে, সে স্থান হলো যদি আমাদের দেশ বর্তমান সরকার দুর্নীতি, ঘুষ মুক্ত করে যদি $0 যদি করতে পারে, তাহলে বাংলাদেশ ঘুরে আবার দাঁড়াবে। বাংলাদেশ ঘুরে দাঁড়াবে মানে অতি দ্রুত ঘুরে দাঁড়াবে। এবং আমাদের বাংলাদেশের যে এই দুর্ঘটনায়, এই বন্যা কবলিত অবস্থার মাঝে সারা বাংলাদেশের শিক্ষক, শিক্ষার্থী, মসজিদের, মাদ্রাসার হইতে সর্বশ্রেণীর প্রশাসন তো আছে, সর্বসাধারণ কিন্তু নেমে পড়ছে এবং সহায়তা করছে। কিন্তু আমার ভাই বলছে অনেক জায়গায় সহায়তা যাচ্ছে না, কিন্তু যাচ্ছে না। ঘটনা হয়েছে এমন, এত পানি স্রোত, সব জায়গায় এমন পানি, আপনার 10 ফুট 12 ফুট যদি পানি হয়, আপনি কতক্ষণ সাঁতার কাটবেন? আপনার ত্রাণ নিয়ে কোন জায়গায় যাবেন? ওদের কত উদ্ধার করবেন? কিন্তু তারপরও আমাদের সেনাবাহিনী এবং বিভিন্ন র্যাব এবং মানুষের পাশে দাঁড়াচ্ছে, এবং যেভাবে করছে বা যারা যতটুকু পারছেন, আসলে এটা অকল্পনীয়। যাকে আমি আশা করবো যে বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষক, শিক্ষাগণ এবং প্রত্যেকটি মানুষ যদি আমাদের বর্তমান সরকারকে, আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে যদি সহযোগিতা করে, তাহলে আমাদের দেশের প্রশাসন এবং আর্মি, সেনাবাহিনী, বাহিনীকে যদি সহযোগিতা করে, তাহলে বাংলাদেশ আবার সোনার বাংলাদেশ হিসাবে গড়ে তুলবে। ধন্যবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা, যারা আপনারা এতক্ষণ শুনছিলেন 16 বাংলা টিভির সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠান। আপনাদেরকে আবারও সাদর আমন্ত্রণ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এবং সবচেয়ে বড় বিষয় হলো, আজকের এই আলোচনার মধ্য দিয়ে আসলে আমরা সকলেই উপলব্ধি করতে পারছি, বাংলাদেশের মানুষ এই দুর্যোগকালীন সময় সবাই একত্রিত হয়েছে বানবাসী, বন্যার্ত মানুষ যারা আছে তাদের পাশে দাঁড়ানোর জন্য, তাদের সহায়তা করার জন্য, তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে আজ তারা প্রমাণ করছে যে বাংলাদেশের মানুষ আসলে দুর্যোগকালীন সময় একে অপরের সুখে দুঃখে দাঁড়িয়ে যায়। ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের এই সমসাময়িক বিষয়ে আলোচনা অনুষ্ঠান দেখার জন্য। আমরা বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে কোনো এক সময়
কোনো এক স্থানে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। 16 বাংলা টিভি, আবহমান বাংলার মুখপাত্র।